আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মধ্যপ্রাচ্যে আবারও আগুনের হলকা, নতুন করে সংগঠিত হিজবুল্লাহর হুঙ্কার, 60 মিনিটে নিশ্চিহ্ন হবে ইসরায়েল। ইরানি বিজ্ঞানীদের রাশিয়া ভ্রমণ, পরমাণু অস্ত্র বানানো শুরু। ট্রাম্পের রোশানলে হিন্দুত্ববাদী মোদি, ভারতের উপর শুল্ক আরও 25% বাড়িয়ে মোট 50% করলেন ট্রাম্প। বিশাল সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশের। গাজায় যুদ্ধ সম্প্রসারণে আপত্তি ইসরায়েলি সেনাপ্রধানের, চাপে নেতানিয়াহু। ভারতের আরও গভীরে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। ইউক্রেন যুদ্ধ জগাখিচুড়ি, যুক্তরাষ্ট্রকে এখান থেকে বের করব মন্তব্যে ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও আগুনের হলকা, নতুন করে সংগঠিত হিজবুল্লাহর হুঙ্কার, 60 মিনিটে নিশ্চিহ্ন হবে ইসরায়েল। একের পর এক হামলা, পাল্টা হামলার রক্তে রঞ্জিত লেবানন ইসরায়েল সীমান্ত। চলমান এই সংঘাতে এবার শক্ত অবস্থান নিয়েছে লেবাননের শিয়া প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে তারা, আর তাতেই বাড়ছে উত্তেজনার পারদ। ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও হিজবুল্লাহ স্পষ্ট করে দিয়েছে তারা কোনোভাবেই দখলদার শক্তির কাছে মাথা নত করবে না। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত 8 মাসে ইসরায়েল যত নিরাপত্তা বলয় তৈরি করেছে, মাত্র 1 ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলাতেই তা ধূলিসাৎ করে দেয়া সম্ভব। তার এই বক্তব্য শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্বের কাছে এক ধরনের সতর্কবার্তা হিসেবেই ধরা পড়েছে। হিজবুল্লাহর মতে অস্ত্র হস্তান্তরের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অযৌক্তিক এবং বিপজ্জনক। কাশেম স্পষ্ট বলেন, আমরা যদি অস্ত্র ছেড়ে দেই, তাও ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করবে না। এই প্রেক্ষাপটে লেবানন সরকার দেশের সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা তৈরির দায়িত্ব দিয়েছে যাতে চলতি বছরের শেষ নাগাদ কেবল রাষ্ট্রীয় বাহিনীর হাতে অস্ত্র থাকে। এতে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পথ তৈরি করা হচ্ছে। অথচ দেশের জাতীয় সংসদেই হিজবুল্লাহর এমপি আলিফা সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি লেবাননের দখলদারিত্ব না ছাড়ে, লেবানিজ বন্দীদের মুক্তি না দেয় এবং স্থায়ী যুদ্ধবিরতি না মানে, তাহলে নিরস্ত্রীকরণ অসম্ভব। এই পটভূমিতে হিজবুল্লাহর অস্তিত্ব নিয়ে লেবাননের রাজনৈতিক অঙ্গন বিভক্ত। কেউ মনে করেন হিজবুল্লাহ একটি বৈধ প্রতিরোধ সংগঠন, অন্যদিকে কেউ এটিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি সামরিক শক্তি হিসেবে দেখেন। এখন ইসরায়েলি আগ্রাসন এবং আন্তর্জাতিক চাপের মুখে সেই বিতর্ক আরো তীব্রতর হয়েছে। গত বছরের সংঘাতে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। বহু নেতা নিহত হয়েছেন, হাজারো যোদ্ধা ও বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ, যার মধ্যে রয়েছে লেবাননের শিয়া সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশ। তবে বিশ্লেষকরা বলছেন, এইসব ক্ষতির মধ্যেও হিজবুল্লাহ নতুন করে সংগঠিত হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আরো শক্তিশালী করছে তারা। এবার হিজবুল্লাহর কাছে চ্যালেঞ্জ, কি করে তারা ইসরায়েলি আক্রমণ প্রতিহত করবে এবং নিজেদের অস্তিত্ব রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি নতুন এক বাঁকে মোড় নিচ্ছে, যেখানে 1 ঘন্টার হুমকি হতে পারে যুদ্ধের অগ্নিসংকেত। ইরানি বিজ্ঞানীদের রাশিয়া ভ্রমণ, পরমাণু অস্ত্র বানানো শুরু, মিত্র সহযোগীদের মধ্যে গোপনে অনেক কিছুই ঘটে, যা স্বাভাবিক হলেও কিছু কিছু বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয় অস্বস্তি এবং উদ্বেগ। তেমনি একটি ইস্যু নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছে ইরান ও রাশিয়ার গোপন যোগাযোগ, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিতে রুশ সহযোগিতা। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যসূত্রে মস্কো টাইমস এক প্রতিবেদনে প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে 2024 সালে ইরানের 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করে। সফরের উদ্দেশ্য ছিল পুরোপুরি সামরিক, যা নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে ইরান রাশিয়া সম্পর্ককে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পরমাণু পদার্থবিদ এবং ইরানের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থার জ্যেষ্ঠ সদস্য আলী কালফান্দ, যাকে যুক্তরাষ্ট্রে 2003 সালের আগের গোপন পারমাণবিক কর্মসূচির উত্তরসূরি হিসেবে চিহ্নিত করে থাকে। রাশিয়া সফরকালে দলটি পরমাণু ও সমরাস্ত্র সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করে, রুশ বিজ্ঞানী এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করে এবং বিভিন্ন স্তরের পারমাণবিক প্রযুক্তি ঘুরে দেখে। সফরের আরও বিস্ময়কর দিক হল ইরানের নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠান দামাভান টেক রাশিয়াকে ট্রিটিয়াম, সান্ট্রিয়াম এবং নিকেল বিক্রির প্রস্তাব দেয়। যদিও পরবর্তীতে রাশিয়ার পদার্থগুলো ইরানকে সরবরাহ করেছে কিনা সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই সফরে
সফরে ইরানি প্রতিনিধিরা রুশ পদার্থবিদ ওলেগ মাসলিনিকভের সাথেও সাক্ষাৎ করেন, যিনি ক্রিস্টাল প্রযুক্তির জন্য পরিচিত মুখ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির অনুমোদন ছাড়াই ইরানি দলটি রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনা পরিদর্শন করে। এই সফরে অংশ নেওয়া অধিকাংশ সদস্যই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত, যেমন রুহুলুল্লাহ আজিমিরা মালেক আশতার বিশ্ববিদ্যালয়ের তেজস্ক্রিয়া বিশেষজ্ঞ, যে বিশ্ববিদ্যালয়ের উপর ইউরোপীয় ইউনিয়নের সামরিক সংশ্লিষ্টতার অভিযোগে নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে সদস্য সরস মুফা তাসমি নিউট্রন জেনারেশন প্রযুক্তির বিশেষজ্ঞ, যাদের কার্যক্রম পশ্চিমা গোয়েন্দাদের চোখে সবসময় নজরদারির আওতায় থাকে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান এখনো সরাসরি পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরু করেনি, তবে রাশিয়া থেকে অর্জিত প্রযুক্তি এবং জ্ঞান ব্যবহার করে যদি তারা ভবিষ্যতে তা শুরু করে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ দিতে পারে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলার শিকার হলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেই দাবির স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ। বর্তমানে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে 200-র বেশি রুশ বিজ্ঞানী সক্রিয়ভাবে কাজ করছে। মস্কো আরও 2টি পারমাণবিক চুরি নির্মাণ সহ ইরানে মোট 8টি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে। ফলে স্পষ্ট যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পারমাণবিক সমঝোতায় পৌঁছায়, তবে রাশিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। ফাইন্যান্সিয়াল টাইমস রাশিয়া ও ইরান উভয় পক্ষকে এই নিয়ে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ জানালেও এখনো কোনো সাড়া মেলেনি। এতে জল্পনা আরও ঘনীভূত হয়েছে যে রাশিয়া ইরান জোটের মধ্যে এমন কিছু চলছে যা পারমাণবিক অস্ত্র প্রতিরোধ ব্যবস্থার জন্য এক নতুন হুমকি হয়ে দেখা দিতে পারে। ট্রাম্পের রোষানলে হিন্দুত্ববাদী মোদি ভারতের উপর শুল্ক আরও 25% বাড়িয়ে মোট 50% করলেন ট্রাম্প। বিশাল সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশের। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শান্তি হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 6 আগস্ট রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়ালো 50%, যা বাংলাদেশের চেয়ে 30%, চীনের তুলনায় 20% এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে অনুকূল হতে পারে। যদিও ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নেই, তবুও 200% শুল্ক হার ভারতের 50%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক বাজার, যেখানে বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে শীর্ষ প্রতিযোগী। এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে সেই বাজার শেয়ার বাংলাদেশের হাতে আসতে পারে। ঘোষিত নতুন শুল্ক হার আগামী 7 আগস্ট থেকে কার্যকর হবে। এশিয়ার অন্যান্য রপ্তানিকারক দেশও ভারতের তুলনায় ভালো অবস্থানে আছে। উদাহরণস্বরূপ ভিয়েতনাম 20%, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ভারতের চেয়ে অনেক কম শুল্ক সুবিধা পাচ্ছে। ফলে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসব দেশের প্রবেশাধিকার ভারতের তুলনায় অনেক বেশি হতে পারে। একইভাবে ভিয়েতনাম ও মালয়েশিয়ার জন্য অনুকূল শুল্ক কাঠামো ভারতের দ্রুত বিকাশমান অচামড়াজাত জুতো শিল্প এবং ইলেকট্রনিক্স খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক হার যত কম, ততই প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব। ভারতীয় তৈরি পোশাক, চামড়া এবং জুতা, এই 3টি খাতই এখন সরাসরি চাপে পড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের পোশাক খাত তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার পাবে, যা রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি মার্কিন খুচরা ক্রেতারা কম শুল্ক সুবিধার কারণে ভারতের পণ্যের বদলে বাংলাদেশের পণ্যকে অগ্রাধিকার দিতে শুরু করেন, তবে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের বাজার শেয়ার উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান আয়েল জামির গাজায় যুদ্ধ সম্প্রসারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেছেন। 3 ঘণ্টার এক উত্তেজনাপূর্ণ বৈঠকে জামির সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার অবশিষ্ট অংশ দখল করলে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদে সেখানে জড়িয়ে পড়বে এবং এতে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে তারা ইতোমধ্যে গাজার
75% নিয়ন্ত্রণে নিয়েছে। তবে সামরিক শাসন চাপিয়ে দেওয়া, ভূখণ্ড দখল করা বা ইহুদি বসতি পুনর্গঠনের বিষয়ে বারবার আপত্তি জানিয়েছে তারা। নেতানিয়াহু বর্তমানে দেশে বিদেশে চরম চাপের মুখে রয়েছেন। জাতিসংঘ গাজায় সম্ভাব্য নতুন হামলার খবরকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। 2 কোটিরও বেশি মানুষের এই উপকূলীয় ভূখণ্ডে কয়েক দফা গৃহহীন হওয়া এবং দুর্ভিক্ষের আশঙ্কায় মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ বাড়ছে। সামরিক সূত্রে জানা গেছে, নেতানিয়াহুর আল জামিরকে বলেছেন জিম্মি উদ্ধারে সেনাবাহিনী ব্যর্থ হয়েছে এবং এখন পর্যন্ত যেসব জিম্মি ছাড়া পেয়েছেন তা হয়েছে কূটনৈতিক পথেই। সেনাপ্রধানের আপত্তির পরও তিনি হামাসের উপর চাপ বাড়াতে সামরিক অভিযানের পরিধি বাড়াতে চান। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতাজ এক্সে লিখেছেন, সেনাপ্রধানের মতামত জানানোর অধিকার রয়েছে, তবে সরকার সিদ্ধান্ত নিলে সেনাবাহিনী তা বাস্তবায়ন করবে। বুধবার বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, জনগণ আর যুদ্ধ চায় না। গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত। ইসরায়েলি চ্যানেল 12-এর সাম্প্রতিক এই জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির কূটনৈতিক সমাধান চায়। গাজায় এখনো অন্তত 50 জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে 20 জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি হামাস এবং ইসলামিক জিহাদ দুজন কলাংশার জিম্মির ভিডিও প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত অপুষ্টিতে প্রায় 200 জন ফিলিস্তিনি মারা গেছেন, এদের অর্ধেকেই শিশু। বুধবার খাদ্য বোঝাই একটি ট্রাক ভিড়ের মধ্যে উল্টে পড়লে 20 জন নিহত হন। কাতারের সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হয়েছে। হামাস স্থায়ী যুদ্ধবিরতি না হলে চুক্তি মানবে না বলে জানিয়েছে, আর ইসরায়েল হামাসকে ক্ষমতা ছাড়ার ব্যাপারে অনিচ্ছুক বলে অভিযোগ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি অপারেশন সিন্দুরের মতো কোনো সামরিক অভিযান আবারও চালায়, তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত হানবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে রোববার প্রকাশিত এক প্রতিবেদনের এসব মন্তব্য উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কি হবে এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেছেন, তাদের বুঝতে হবে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে পারে। এই মন্তব্য এমন এক সময় এলো যখন পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত 7 মে ভারতের সামরিক বাহিনী পরিচালিত অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই অভিযান ছিল 22 এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া গণহত্যার প্রতিশোধ, যেখানে লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে 25 জন ভারতীয়কে হত্যা করে। দ্য প্রিন্টের খবরে বলা যায়, অভিযানের দিন অর্থাৎ 7 মে ভারতীয় ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব জাই পাকিস্তানকে বার্তা দিলে পাকিস্তান তা প্রত্যাখ্যান করে এবং তীব্র প্রতিক্রিয়া আসন্ন বলে জানিয়ে দেয়। তবে 10 মে পাকিস্তান নিজেই DGM এর সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, দেশটির ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে তার শক্তিশালী এবং পরিকল্পিত জবাব দেওয়া হবে। এর জবাব নির্দিষ্ট সময় এবং কৌশলের ভিত্তিতে নির্ধারিত হবে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবির সহ সংশ্লিষ্ট সব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে জগাখিচুড়ি উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তার লক্ষ্য এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে টেনে বের করে আনা। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন ট্রাম্প। মঙ্গলবারের ব্রিফিংয়ে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ইউক্রেনের প্রশাসন ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, যুদ্ধে ইউক্রেনের হাজার হাজার মানুষ মরছে, ষাটোর্ধ্ব বৃদ্ধদেরও জোর করে সেনাবাহিনীতে ঢোকানো হচ্ছে। এসব তথ্য জানা থাকার পরও ওয়াশিংটন কি কারণে কিয়েভকে সমরাস্ত্র এবং সহায়তা অব্যাহত রেখেছে? জবাবে ট্রাম্প বলেন, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, এটা বাইডেনের যুদ্ধ, আমার নয়। এখন এই যুদ্ধ শুরু হয়, তখন আমি ক্ষমতায় ছিলাম না। এখন আমার কাজ হলো যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে বের করা। এটা আসলে একটা জগাখিচুড়ি এবং আমি এখান থেকে যুক্তরাষ্ট্রকে টেনে বের করার চেষ্টা করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য গত জুলাই মাসে রাশিয়াকে 12 দিনের আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। যদি এই সময়সীমার মধ্যে যুদ্ধ শেষ না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে 100% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। তবে রাশিয়া এই আলটিমেটামকে আমলে নেয়নি। সম্প্রতি নিজের বিশেষ রাজনৈতিক দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠিয়েছে ট্রাম্প। সেখানে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা আছে উইটকফের। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
মধ্যপ্রাচ্যে আবারও আগুনের হলকা, নতুন করে সংগঠিত হিজবুল্লাহর হুঙ্কার, 60 মিনিটে নিশ্চিহ্ন হবে ইসরায়েল। ইরানি বিজ্ঞানীদের রাশিয়া ভ্রমণ, পরমাণু অস্ত্র বানানো শুরু। ট্রাম্পের রোষানলে হিন্দুত্ববাদী মোদি, ভারতের উপর শুল্ক আরও 25% বাড়িয়ে মোট 50% করলেন ট্রাম্প, বিশাল সম্ভাবনার দুয়ার খুলল বাংলাদেশের। গাজায় যুদ্ধ সম্প্রসারণে আপত্তি ইসরায়েলি সেনাপ্রধানের, চাপে নেতানিয়াহু। ভারতের আরও গভীরে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। ইউক্রেন যুদ্ধ জগাখিচুড়ি, যুক্তরাষ্ট্রকে এখান থেকে বের করব মন্তব্যে ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।